আমরা কনভেকশন চ্যাপ্টারটা পড়তেছিলাম, তো কনভেকশনে মোটামুটি আমরা যে মানে কনসেপ্ট গুলো, বাউন্ডারি লেয়ার কনসেপ্ট গুলো দেখে আসছি। আবার ফ্লোয়ের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে যে ট্রান্সফার কোএফিশিয়েন্ট বা মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট চেঞ্জ হয়ে যায় সেটা সম্বন্ধে টপিক গুলো দেখা আসছে। মোটামুটি এই দুইটা টপিকই আসলে তোমাদের কভার করা হবে। কনভেকশন অনেক বড় জিনিস, খুব বেশি আসলে আমরা যাচ্ছি না এই সিলেবাসে। এখানে প্রবলেম আছে যেগুলো, কিছু কয়েকটা প্রবলেম সলভ তোমাদেরকে দেখানোর চেষ্টা করার করতেছি আর কি। আমাদের মানে বইয়ের এক্সাম মানে এক্সারসাইজের প্রবলেম 6.52, যেটা বলা হচ্ছে যে একটা সামার ডেতে এটা বলা হচ্ছে যে এর টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস এবং এর রিলেটিভ হিউমিডিটি বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30%, 30%। এটা হচ্ছে মানে এয়ারের কন্ডিশন পার্টিকুলার টাইম পিরিয়ডে। বলা হচ্ছে যে ওয়াটার এভাপোরেটস ফ্রম সারফেস অফ লেক। একটা লেক আছে, লেকের যে সারফেস, ওয়াটার আর এয়ারের যে ইন্টারফেস যেটা, সেই সারফেসটার কথা বলা হচ্ছে। সেই সারফেস থেকে ওয়াটার ইভাপোরেট করছে, সেটার রেটটা দেওয়া আছে 0.1 কেজি পার আওয়ার পার স্কোয়ার মিটার অফ ওয়াটার সারফেস। তো যেহেতু পার স্কোয়ার সারফেস এরিয়া, তো আমরা বুঝতে পারছি এটা আসলে ফ্লাক্স একটা পার ইউনিট এরিয়া, এটা ইন্ডিকেট করছে। ওয়াটার টেম্পারেচার বলা হচ্ছে 27 ডিগ্রি, সেম অ্যাজ এয়ার টেম্পারেচার। তার মানে যদি দুটো টেম্পারেচার সেম থাকে তাহলে আমরা বলতে পারি যে এখানে থার্মাল বাউন্ডারি লেয়ারের এক্সিস্টেন্স আছে কি নাই, এটা আমরা বলে ফেলতে পারি, তাই তো? তোমাদের কি মনে হয় মানে এই পার্টিকুলার প্রবলেমের জন্য কোনো থার্মাল বাউন্ডারি লেয়ার জেনারেট হবে কি? না স্যার, থার্মাল কোনো বাউন্ডারি লেয়ার হবে না। এখানে আসলে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট থাকতে পারে এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট যেটা, সেটাই এখানে বের করতে বলছে। এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যে থাকবে সেটা মানে ইন্ডিকেশন হচ্ছে এখানে মাস ট্রান্সফার যে হচ্ছে সেটা বলেই দেয়া আছে। মাস ট্রান্সফার হওয়া মানেই তোমার কনভেকশন মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট থাকবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে। তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কি সেই জিনিসটা আমাদের বের করতে পারলে আমরা হয়তো বের করে ফেলতে পারবো যে কনভেকশন কোএফিশিয়েন্টটা কত। অপারেশন রেট এটা আমার দেয়া আছে 0.1 কেজি পার আওয়ার। চাইলে আমরা এটাকে পার সেকেন্ডেও নিয়ে আসতে পারি পার স্কোয়ার মিটারের জন্য। আর এইচ বার এম এর ভ্যালু যেটা, এটা আমাকে বের করতে বলতেছে। আমরা স্কিমেটিক ফিগার যেটা আছে, যদি লেক বলা হয়, লেকের ওয়াটারের টেম্পারেচার আমরা জানি। আর যে সারফেস যেটা আছে, এই সারফেস থেকে আমরা বলতেছি যে যে রেটে ইভাপোরেশন হচ্ছে সেই ভ্যালুটা দেওয়া আছে। অর্থাৎ তোমার মাস ট্রান্সফারের যে রেট এন ডাবল প্রাইম এ, এটা আসলে ফ্লাস্ক, মাস ট্রান্সফার ফ্লাস্ক এন ডাবল প্রাইম এ, এটা হচ্ছে 0.1 কেজি পার মিটার স্কয়ার আওয়ার। আর এয়ারের এই জিনিসগুলো দেওয়া আছে, টেম্পারেচার, হিউমিডিটি 30%, মানে আমরা ফাই লিখতে পারি 0.3। আর যে জিনিসটা আসলে আমার লাগবে সেটা হচ্ছে এটার মানে এই ওয়াটার ডেন্সিটি ইন এয়ার, এই জিনিসটা রো ইনফিনিটি, এই ভ্যালুটা আসলে আমার লাগবে। আরেকটা লাগবে সেটা হচ্ছে এই সারফেসে যেটা আছে, সারফেসে এই রো এস অর্থাৎ ডেন্সিটি মানে ভেপার ডেন্সিটি অফ এয়ার, এটা ফ্রি স্ট্রিমে কত সেটা আমার জানা থাকা লাগবে। একইভাবে এই ওয়াটার সারফেস যেটা আছে সেটা আমার জানা থাকা লাগবে। এবং আমরা যে অ্যাজাম্পশন গুলো এখানে আমরা ইউজ করতে চাই বা করতে হবে সেটার মধ্যে হচ্ছে আমরা ধরে নিব যে এই সারফেস যেটা আছে বা ভেপার এবং লিকুইডের যে সারফেস যেটা, এখানে মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম, যে রেটে আমার মানে এখান থেকে ওয়াটার আসতেছে সেই রেটে আবার এখান থেকে কি হচ্ছে বের হয়ে উপর দিয়ে যাচ্ছে। কন্ডিশন গুলো আইসোথার্মাল সেটা আমার বলেই দেওয়া আছে। আর ওয়াটার ভেপারটাকে আমরা এখানে পারফেক্ট গ্যাস বিহেভিয়ার হিসেবে আমরা ট্রিট করার চেষ্টা করব। আর এয়ার, এয়ারের যে প্রেশার আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার কন্ডিশন, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা, সেটাই আমরা এখানে ইউজ করব। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা এই যে বললাম যে রো এ ইনফিনিটি রো এস, এটা বের করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা যদি মানে এমনিতে তোমরা মানে যখন আমরা ওয়েদার ফোরকাস্ট বলি, ওয়েদার ফোরকাস্টে আমরা যখন টেম্পারেচার বলি, টেম্পারেচার সাথে হিউমিডিটিও বলি, তাই তো? হিউমিডিটি বলতে আসলে মানে কি বোঝায়, বাই ডেফিনিশন হিউমিডিটি কি? তোমাদের জানা থাকার কথা এটা, বলতে পারবা কেউ? মানে এয়ারের ভিতরে মানে যদি আমরা মানে বিভিন্ন গ্যাস মিক্সচার যাদের থাকে তার সাথে সাথে কি বলে, আমরা যদি মানে বলি যে ওয়াটার ভ্যাপার, মানে ভ্যাপার ফর্মে থেকে যেতে জলীয় বাষ্প থাকে, তাই তো?
এবং জলীয় বাষ্প কতটুকু থাকবে না থাকবে সেটার যে প্যারামিটার সেটাই আসলে হিউমিডিটি। মানে তুমি যদি বলো যে একটা মানে কোন একটা মানে গ্যাস মিক্সচার যদি হয় তার ভিতরে কোন কম্পোনেন্ট কোন অ্যামাউন্টে থাকবে সেই ভ্যালুগুলোর লিমিট থাকে, তাই তো? যেটা আমরা বলি স্যাচুরেশন ভ্যালু। আর কত পার্সেন্ট পর্যন্ত তুমি ধরো নাইট্রোজেন থাকতে পারবে, অক্সিজেন থাকতে পারবে, অথবা যদি ওয়াটার ভেপারের কথা বলো, ওয়াটার ভেপারেরও একটা লিমিট থেকে যায়। তখন একটা সার্টেন টেম্পারেচারে এয়ার এর ভিতরে ম্যাক্সিমাম কতটুকু ওয়াটার ভেপার থাকতে পারে সেই জিনিসটাকে আমরা বলি ওয়াটার ভেপার স্যাচুরেটেড, স্যাচুরেটেড ওয়াটার ভেপার। অর্থাৎ এই অ্যামাউন্টে যদি ওয়াটার ভেপার থেকে যায় তাহলে আমরা বলতে পারি যে মানে সেটা স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে, এর চেয়ে বেশি সে কি ওয়াটার আর অ্যাবজর্ব করতে পারবে না, তাই তো? বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে স্যার। তার মানে আমরা যখন হিউমিডিটির কথা বলি, হিউমিডিটি বলতে আসলে বোঝায় 100% যদি আমরা বলি হিউমিডিটি, তার মানে হচ্ছে পার্টিকুলার ওই টেম্পারেচারে ম্যাক্সিমাম পর্যন্ত যে ওয়াটার অ্যাবজর্ব করার যে ক্যাপাবিলিটি এয়ারের, সেটা সে আসলে রিচ করে ফেলেছে। আর যদি বলি হিউমিডিটি সে ধরলাম 50%, তার মানে যতটুকু পর্যন্ত তার স্যাচুরেটেড ভাবে প্রেশার, তার 50% পর্যন্ত সে কিছু করতে পারতেছে বা নিতে পেরেছে ওই কন্ডিশন। তাহলে আমাদের যেটা লাগবে যে কোনো প্রবলেম যদি দেয়া থাকে ধরনের মানে মাস ট্রান্সফার যেখানে আমার ওয়াটার ভেপার ইনভলভ, যে কোনো ভেপারে যদি ইনভলভ থাকে তাহলে ওই পার্টিকুলার টেম্পারেচারে যে গ্যাস অর্থাৎ যেটা আমার সলিউটটা এখানে আসলে কি, সলিউটটা হচ্ছে আমার ওয়াটার ভেপার আর সলভেন্টটা কি এয়ার। সলভেন্টের মধ্যে কত পার্সেন্ট পর্যন্ত আমার স্যাচুরেশন আসতে পারে সেই জিনিসটা আমার পার্টিকুলার টেম্পারেচার। তোমাদের বই যদি দেখো, বইয়ের যেমন টেবিল এসিস যেটা দেখবা, এখানে এই ভ্যালুগুলো দেয়া আছে, অর্থাৎ পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু টেম্পারেচারের সাথে সাথে এই স্যাচুরেশন চেঞ্জ হয়ে যায়। পার্শিয়াল প্রেশার অফ স্যাচুরেশন, পার্শিয়াল প্রেশার অফ এ যেটা ওয়াটার ভেপারের জন্য, এই ভ্যালুটা দেখো ফর 300 কেলভিন। আমাদের প্রবলেম যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন এর আমাদের এখানে দিতে হবে। সো পি এ স্যাচুরেশন হচ্ছে 0.03531 বার। এই ভ্যালুটা তোমরা টেবিল থেকে পাবা। একইভাবে তোমার ডেনসিটি যেটা রো এ স্যাচুরেশন যেটা, এই ভ্যালুটা তোমরা পাবে। এই ভ্যালুটা হবে 1/VG, অর্থাৎ যে গ্যাস আছে গ্যাসের যে ভলিউম সেটাকে ইনভার্স করলে আমরা এই ডেনসিটি অফ ওয়াটার ভেপার এয়ার এই জিনিসটা পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 0.02556 কেজি পার মিটার। যদি টেম্পারেচার বাড়া কমো এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এই স্যাচুরেশন ডেনসিটি বলো বা স্যাচুরেশন ভেপার প্রেশার দুটোই আমরা টেবিল থেকে নিয়ে আসতে পারি। দেন কনভেকশন মাস ট্রান্সফার রেট যেটা, আর রেট ইকুয়েশন যদি আমরা ইউজ করি, রেট ইকুয়েশন আমরা জানি যে 5 সমান হচ্ছে কনভেকশন কোএফিসিয়েন্ট ইনটু ডিফারেন্স ইন ডেনসিটি, অর্থাৎ ডেনসিটি গ্রেডিয়েন্ট যেটা রো এস মাইনাস রো ইনফি। এই ধরনের যদি সিচুয়েশন হয় তখন তাহলে আমরা বলতে পারি যে আমার এই রো এস এই ভ্যালুটা আমার লাগবে। রো এস সমান কত হবে, যেহেতু আমার ওয়াটার পুরোটাই ওয়াটার দিয়ে ভর্তি, তার মানে আমার এই পয়েন্টে গিয়ে আমার স্যাচুরেটেড অবস্থায় আছে। অর্থাৎ আমি বলতে পারি সারফেসের ভিতরে যে ওয়াটার যেটা আছে এটা আসলে স্যাচুরেশন পর্যায়ে হয়ে গেছে বা ডেন্সিটিটা স্যাচুরেটেড পর্যায়ে আছে। এখান থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা কমতেছে, তাই তো? density। তো সেইটা হচ্ছে রো ইনফিনিটি। এবং রো ইনফিনিটি বাই ডেফিনেশন আমরা যদি হিউমিডিটির ডেফিনেশনে যাই, হিউমিডিটি যেহেতু বলা হচ্ছে যে ফ্রি স্ট্রিমের জন্য পাই ইজ ইকুয়ালস টু রো এ ইনফিনিটি বাই রো এ স্যাচুরেশন। উল্টা হয় রো ইনফিনিটি সমান সমান লিখতে পারে পাই ইনটু রো এ স্যাচুরেশন, আমরা লিখতে পারি। আর এই সারফেস যেটা আছে সারফেসের জন্য আমরা ইউজ করবো রো এ স্যাচুরেশন, এই ভ্যালুটাই আমরা ইউজ করতে পারি। এই দুইটা ভ্যালু যদি এখানে ইউজ করা হয় সেক্ষেত্রে আমার এই যে এই জায়গাটা যেটা আছে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি এই ধরনের একটা এক্সপ্রেশন। সেক্ষেত্রে আমার এই এন বার এ, এন ডাবল বার এ, তারপরে তোমার রো এ স্যাচুরেশন আর ফাই, এই ভ্যালুগুলো কিন্তু আমার সবগুলোই নোন। এই ভ্যালুগুলো যদি আমরা এখন ইকুয়েশনে পুট করি এবং তোমার এই কেজি পার মিটার স্কয়ার আওয়ার যেটা, এটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে এসে আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করি সেক্ষেত্রে আমার এইচ বার এম এর জন্য আমি ভ্যালুটা বের করতে পারবো। অঙ্ক সহজ, যেটা লাগবে তোমার হচ্ছে তোমার মানে কি প্যারামিটার গুলো কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করাটাই এখানে মূল কাজ। তো সেকেন্ড যদি আরেকটা প্রবলেমে আসো, এ ধরনের মানে যেখানে এভাপোরেশন হয় ওয়াটারের, সেক্ষেত্রে যদি আমরা আরেকটা প্রবলেম দেখি,
হচ্ছে rate at which water is lost because of evaporation from surface of a body of water may be determined by measuring the surface precision. তার মানে কোনো একটা ধরো যদি একটা মানে তুমি একটা বিকার নাও, বিকার নিয়ে তোমরা মানে ধরো একটা ল্যাবে গিয়ে তুমি যদি একটা হট প্লেটের উপর রেখে দাও, টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাও, তখন কি হবে আস্তে আস্তে? ওয়াটার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেলে আসলে কি হওয়া উচিত? আচ্ছা, আমার সাথে জি স্যার। আমার কথা কি শোনা যায়? যেটা বলতেছিলাম যে তুমি যদি মানে একটা বিকারে নর্মাল ওয়াটার নাও, ওয়াটার রিচ করো, তা তুমি চুলার উপরে দিতে পারো, 100 ডিগ্রি সেলসিয়াস যদি রিচ করে, তখন এই ওয়াটারের কন্ডিশনটা কি হবে? বলা যাবে কি এটা? কারো কোনো রেসপন্স নাই? জি স্যার, বুঝতে পেরেছি। কি হবে? ওয়াটারটা কি হবে? এই নাম্বারটার কথা বলছেন না? আমি বলতেছিলাম যে তুমি যদি একটা বিকারে ওয়াটার নাও, আমার একটা বিকারে ওয়াটার নিয়ে যদি ল্যাবে তুমি এটাকে হিট করো, হিট করে 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাও, তখন কি হবে আসলে? এটা বয়েল হয়ে স্টার্ট হবে স্যার। বয়েল হওয়া স্টার্ট হবে। বয়েল হওয়া স্টার্ট হওয়া মানে হচ্ছে মানে আমরা বলতে পারি যে এভাপোরেশন স্টার্ট হবে। ইভাপোরেশন স্টার্ট হবে। জি স্যার। এভাপোরেশন যদি স্টার্ট হয় তখন মাস ট্রান্সফার হবে, তাই তো? জি স্যার। ট্রান্সফারটা কিভাবে হবে? মাস ট্রান্সফারটা হবে যে তোমার যে বিকারের ভিতরে যে ওয়াটারটা ছিল অ্যাজ লিকুইড ফর্ম, সেই লিকুইডটা কি হবে? অ্যাজ এ ভ্যাপার হয়ে যাচ্ছে। উপরে চলে যাবে। সেক্ষেত্রে মানে আমাদের ভিজিবলি আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যদি খালি চোখেও দেখি, আমরা দেখতে পাবো যে ভ্যাপার গুলো আস্তে আস্তে কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, তাই তো? আর নিচে যে ওয়াটারের যে ভলিউম আছে, সেই ভলিউমটা আস্তে আস্তে কি হয় আসলে? কমে যাবে। কমে যাবে, তাই তো? এবং এই কমে যাওয়াটার ক্ষেত্রে আমরা যদি সারফেস এরিয়া যদি সেম থাকে, বিকারের যে সারফেস এরিয়া এটাকে যদি সেম ধরে নেওয়া যায়, তাহলে দেখবো যে আস্তে আস্তে হাইটটা কি হবে, হাইট অফ ওয়াটার বা লেভেল অফ ওয়াটার আস্তে আস্তে কমতে থাকে, তাই তো? এই জিনিসটাকে এখানে বলা হচ্ছে যে সারফেস প্রিসিশন। তার মানে সারফেসের যে মানে ইন্ডিকেশন, যেখানে আমার সারফেসটা ছিল, এখানে তুমি এটা উদাহরণ হিসেবে বলতে পারো যে ধরো তুমি শীতকালে, এখন শীতকালে তোমরা যদি ধরো মানে পুকুর টুকুর দেখো, পুকুরের পানি শুকায় যায়, তাই তো? তার মানে ইউজুয়ালি যে বর্ষাকালে যে মানে যে লেভেলে পানির সারফেসটা থাকে, সেই সারফেসটা কি হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, তাই তো? তো একই কথা তোমার ধরো গরমের দিনে তুমি এরকম দেখবা যে মানে নর্মাল টেম্পারেচারেই আমরা যেটাকে বলি যে শত বাষ্পীভবন বা এমনি পানিটা কি হয়, জলীয় বাষ্প আকারে বের হয়ে চলে যায়। এটার ফলে যেটা হয় যে তোমার যে কোনো একটা ওয়াটার বডির সারফেস এরিয়ার যেটা সারফেসটা আস্তে আস্তে কি হতে থাকে, নিচে নেমে যায়। এটাই বলে সারফেস প্রিসিশন রেট। তো এখানে যেটা বলা হচ্ছে সারফেস প্রিসিশন রেটটা মেজার করার মাধ্যমে আমরা ইভাপোরেশন রেট যেটা, এটা একটা আইডিয়া পাই। Consider a summer day for which temperature both water and ambient air is 305 Kelvin and the relative humidity of the air is 40%. তো এয়ার এবং তোমার যে সারফেস বডি যেটা আছে ওয়াটারের, সেটার টেম্পারেচার দেওয়া আছে, আর এয়ারের রিলেটিভ হিউমিডিটি যেটা, সেটা দেওয়া আছে। এয়ারের এই রিলেটিভ হিউমিডিটিটা আসলে অ্যাপ্লিকেবল ফর ফ্রি স্ট্রিম অফ এয়ার। আর যদি আমি ওয়াটারের ক্ষেত্রে আসি, ওয়াটারের যে ডেন্সিটি বলো বা পার্শিয়াল প্রেশার বলো, এটা আসলে হচ্ছে পার্টিকুলার ওই টেম্পারেচারে আমার যে স্যাচুরেশন যে ভ্যালু যেটা, সেটা আমার ইউজ করতে হবে। সারফেস প্রিসিশন রেট বলা হচ্ছে যদি আমরা মেজার করে দেখতেছি যে 0.1 মিলিমিটার পার আওয়ার, এই রেটে ডেপথ আস্তে আস্তে কমে যাচ্ছে। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ মাস ইজ লস্ট বিকজ অফ এভাপোরেশন পার ইউনিট সারফেস এরিয়া। এটা একটা প্রবলেম। আর এটা হচ্ছে হোয়াট ইজ দ্য কনভেকশন মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এই দুটা জিনিস বের করতে বলা আছে। টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, সারফেস প্রিসিশন রেট, এই জিনিসগুলো দেওয়া আছে।
তার মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি দেখি আমার যদি ওয়াটার বডিটা এরকম হয়, ওয়াটার বডির ভিতরে যে ইনিশিয়াল যে হাইট সেটা ধরলাম আমার ছিল এরকম ড্যাশ লাইনে, থেকে আস্তে আস্তে এটা কমে আসতেছে, এবং এই যে কমে আসা এই হাইটের যে কমে আসার রেট, প্রিসিশন রেট, এই ডিএইচ বাই ডিটি ভ্যালুটা আমরা এখানে জানি যে -0.1 মিলিমিটার পার আওয়ার। মাইনাস কেন বলা হচ্ছে? কমতেছে তাই। কমে যাচ্ছে, এক্স্যাক্টলি কমে যাচ্ছে দেখে আমরা এটা মাইনাস করবো, এটা রাখবা। আর এয়ারের টেম্পারেচার, হিউমিডিটি রেট আমরা জানি, আমার যে রেটে বের হয়ে যাচ্ছে এম এ আউট, এই জিনিসটা আসলে আমরা ইন দ্য ফর্ম অফ প্রিসিশন রেট আমাদের বের করতে হবে। আমার যে স্যাচুরেশন ডেন্সিটি বলো, এই ভ্যালুটা জানতে হবে। তো আমরা যদি আবার ওই একই কথা, যদি টেবিলে যাই, টেবিলে গেলে 305 কেলভিনের জন্য এই স্যাচুরেটেড ওয়াটার, তারপর এটার যে ডেন্সিটি সেই জিনিসটা আমরা বের করতে পারি। ডেন্সিটি অফ রো গ্যাস হয়ে যাবে ইনভার্স অফ ভি গ্যাস, দ্যাট উইল বি 0.0336 কেজি পার মিটার, এটা হচ্ছে আমার ডেন্সিটি। আর আমার যদি লিকুইড অর্থাৎ ওয়াটারের কথা বলি, ওয়াটার আর 305 কেলভিনে যদি আসে, এটার ডেন্সিটি হচ্ছে 995 কেজি পার মিটার। এরকম দুটো ভ্যালু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে অ্যাজাম্পশন যেগুলো দেখো, ওয়াটার ভেপার আমরা এখানে আমরা পারফেক্ট গ্যাস হিসেবে আমরা ট্রিট করবো। আর এখানের ক্ষেত্রে যেটা মানে এই প্রবলেমের ক্ষেত্রে দেখবা যে ওয়াটার কিন্তু মানে এই যে ওয়াটার বডির ভিতরে ওয়াটার ইনপুটের কোনো সিচুয়েশন এখানে বলা নাই, শুধুমাত্র আউটফ্লো আছে, এবং আউটফ্লোটা হচ্ছে অনলি ডিউ টু এভাপোরেশন। এই জিনিসটা আমরা কনসিডার করতেছি এই প্রবলেম সলভ করার সময়। সেক্ষেত্রে আমার মানে যেটা বের হয়ে যাচ্ছে, এটা বলতেছি আমি এম এম ডট এ আউটপুট, এটা ইজ ইকুয়ালস টু এম ডট এ স্টোর। তার মানে আমার এখানে আসলে যতটুকু আমার মানে স্টোর আসলে হচ্ছে না, এখানে আসলে রিসেস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটাই হচ্ছে আমার বের হয়ে যাওয়ার ওয়াটারের সমান। তো এম ডট এ স্টোর, এটা আমরা বের করতে পারি এই প্রিসিশন রেটটা থেকে। আর যতটুকু বের হয়ে যাচ্ছে এটা আসলে ডিউ টু এভাপোরেশন হচ্ছে, সো বলতে পারি এটা হচ্ছে এম ডাবল প্রাইম এভাপোরেশন সারফেস এরিয়া। আর এই যে স্টোর অ্যামাউন্ট, এটা আসলে বলতে পারি যে টোটাল ভলিউম লস যেটা হচ্ছে সেটাই। টোটাল ভলিউম লস হচ্ছে ডিডিটি, উইথ টাইম এটা লস হচ্ছে ডেন্সিটি টাইম ভলিউম, ডেন্সিটি অফ ওয়াটার ইনটু ভলিউম অফ ওয়াটার। এখন এই ভলিউম যেটা আছে, ভলিউমকে আমরা চাইলে সারফেস এরিয়া এবং হাইট দিয়ে আমরা মাল্টিপ্লাই করে পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখবা, যেহেতু আমার টেম্পারেচার সেম, সো রো এফ এবং এই দুটার ভ্যালু আসলে কনস্ট্যান্ট থাকবে, সো আমরা এই দুটো বের করে নিয়ে আসতে পারি। সো আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি, রো এফ ইন্টু এ ইন্টু ডিএইচ বাই ডিটি ইজ ইকুয়াল টু যেটা হবে এম ডাবল প্রাইম এভাপোরেশন ইন্টু এ। তো তার মানে আমার এই সারফেস এরিয়া দুই পাশেই আছে, সো আমি এই দুইটা কেটে দিতে পারি। তো এই দুইটা যদি আমি কেটে দিই এবং নিউমেরিক্যাল ভ্যালু গুলো বসাই, নিউমেরিক্যাল ভ্যালু অফ রো এফ আমরা জানি, ডিএইচ বাই ডিটি জানি, সেক্ষেত্রে আমরা এই এভাপোরেশন রেট যেটা, এটা আমরা বের করে ফেলতে পারি। এখানে ইউনিট গুলো তোমার খেয়াল রাখতে হবে, যেহেতু তোমার এখানে মিলিমিটার পার আওয়ার আছে, এটাকে আমার কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে, সো ওই অনুযায়ী আমাকে ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়া লাগবে। তো এটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এভাপোরেশন রেটটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এভাপোরেশন যেহেতু বলা হচ্ছে এটা কনভেকশন মাস ট্রান্সফার প্রসেস, তার মানে আমার এটাকে আমরা চাইলে এই মাস ফ্লাক্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। দ্যাট মিনস এই যে ভ্যালু যেটা আমরা পেলাম, এটাকে আমরা এন ডাবল প্রাইম এ হিসেবেও কাউন্ট করতে পারি। এটাকে যদি এন ডাবল প্রাইম এ হিসেবে কাউন্ট করি, সেক্ষেত্রে আমার এন ডাবল প্রাইম এ সমান সমান আমরা জানি এইচ এম রো এস মাইনাস রো ইনফিনিটি, এটা আমরা এর আগে একটা আমরা দেখে আসছি। তো এখানে আমার এই রো এস রো ইনফিনিটি এই ভ্যালুগুলো যদি আমি বসায় দিই, এই ভ্যালুটা যেহেতু জানি আমি মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট তখন বের করতে পারি। তো এই ভ্যালুটা আমরা একটু আগের প্রবলেমে দেখলাম, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, রো এস স্যাচুরেশন 40s মাইনাস আই ইন্টু রো এস স্যাচুরেশন এট দ্য টেম্পারেচার। তো এই স্যাচুরেশন ভ্যালু যেটা, সেটা আমরা বের করছি, সেই ভ্যালুটা আমরা ইউজ করি, যে 0.0336 কেজি পার মিটার কিউব, এটা আমরা বসাই দিতে পারি। আর ফাই ভ্যালু হচ্ছে 0.4। এই ভ্যালুগুলো ইউজ করলে আমার এইচ এম এর ভ্যালু বের হয়ে আসে। কি বোঝা যাচ্ছে আমি যেগুলো বলতেছি? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আর এখানে আরেকটা প্রবলেম দেখো, বলা হচ্ছে স্পেসিসে এটা এভাপোরেট করতেছে একটা ফ্ল্যাট সারফেসের উপর, এবং এই এভাপোরেট করে স্পেসিস বি তে সে চলে যাচ্ছে।
বলা হচ্ছে assume that the concentration profile for species A in the concentration boundary layer is in the form of CA as a function of y, অর্থাৎ concentration of A is equal to dy square plus EY plus F, এই ধরনের একটা রিলেশনশিপ সে ইউজ করতেছে। ডেফিনেটলি এটা একটা পার্টিকুলার ভ্যালু অফ x এর জন্য, বাট এই ফর্মটা আমরা পাচ্ছি। এবং বলা হচ্ছে এখানে ডি এফ এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, এক্স লোকেশনের সাথে সাথে এটা ভ্যালুগুলো চেঞ্জ হবে, বাট পার্টিকুলার এক্স এ ডি আর এফ কনস্ট্যান্ট। আর ওয়াই হচ্ছে মেজার করা হচ্ছে along নর্মাল অফ দ্য সারফেস, নর্মাল ফ্রম দ্য সারফেস। তার মানে আমার যে সারফেস আছে সারফেস থেকে আমার ওয়াই ডিরেকশনে এটা মুভ করতেছে। বলা হচ্ছে ডেভেলপ এন এক্সপ্রেশন ফর মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচএম ইন টার্মস অফ দিস কনস্ট্যান্ট, অর্থাৎ এই কনস্ট্যান্টের উপর ভিত্তি করে আমি একটা এক্সপ্রেশন বের করবো এইচএম এর, তার সাথে থাকবে কনসেন্ট্রেশন এ ইন ফ্রি স্ট্রিম দ্যাট ইজ সিএ ইনফিনিটি আর মাস ডিফিসিভিটি ডিএবি, এই জিনিসগুলো ইউজ করে আমি একটা এক্সপ্রেশন আমাকে বের করতে বলতেছে। আর আরেকটা বলেছে রাইট অ্যান এক্সপ্রেশন ফর মোলার ফ্লাক্স অফ মাস ট্রান্সফার বাই কনভেকশন ফর স্পেসিস এ। তো এখানে বাউন্ডারি লেয়ার যেটা আছে, বাউন্ডারি লেয়ারে আমার কনসেন্ট্রেশন প্রোফাইলটাই আসলে এখানে দেয়া, আর এক্সপ্রেশন গুলো বের করতে বলছে। একটা হচ্ছে আমার মানে মোলার কনভেকশন ফ্লাক্স দ্যাট ইজ ইন ডাবল প্রাইম এ, আর একটা হচ্ছে এইচএম, এগুলোর উপর। তার মানে আমরা বলতে পারি যে আমার এরকম একটা ফ্ল্যাট প্লেট আছে, ফ্ল্যাট প্লেটের উপরে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, তারপরে সারফেসের কনসেন্ট্রেশন অফ এ এটা একটা ভ্যালু, আর ফ্রি স্ট্রিমের ভ্যালু একটা আলাদা একটা ভ্যালু। ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমার এই প্রোফাইল যেটা সিএ ওয়াই এই ভ্যালুটা আমার দেয়া আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমার যেটা বলা হচ্ছে যে আমার অ্যাজাম্পশন যেগুলো আছে সেটা হচ্ছে পার্টিকুলার এক্স ভ্যালুতে ডিএফ কনস্ট্যান্ট, আর ডিএবি যেটা ডিফিউশন অফ স্পেসিস এ টু বি, এই মাস ডেফিশিয়েন্ট কোএফিসিয়েন্ট যেটা আছে এটা আমার নোন থাকতে হবে। তো যদি এটা থাকে তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের বাই ডেফিনেশন এইচএম এর যে সংজ্ঞা যেটা ছিল, এইচএম এজ এ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিএবি ইনটু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এট সারফেস, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 0 যখন হবে তখন ডেল সিএ বাই ডেল ওয়াই এর ভ্যালুটা ডিভাইডেড বাই সিএস সারফেসের কনসেন্ট্রেশন মাইনাস স্ট্রিমের কনসেন্ট্রেশন। এটাই হচ্ছে আমার এইচএম, অর্থাৎ মাস ট্রান্সফার কোএফিসিয়েন্টের রিলেশনশিপ লোকাল ভ্যালু। সেক্ষেত্রে আমার খেয়াল করে দেখো এই জিনিসটা যদি আমরা এই কোয়েশনটা যদি ইউজ করি, এই কোয়েশনটা আমরা ইউজ করতে পারি কিভাবে? কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ওয়াই, ওয়াই এর ভ্যালু যদি 0 হয় সেটা আসলে কোন জায়গাটা ইন্ডিকেট করে? সারফেস। সারফেস। তার মানে সারফেসের কনসেন্ট্রেশন আমরা বের করতে পারি ওয়াই এর ভ্যালু 0 বসাই। ওয়াই এর ভ্যালু যদি এখানে 0 বসাই তাহলে এই টোটাল এক্সপ্রেশনে শুধু এফ টাই প্রেজেন্ট থাকবে। তো সারফেসের জন্য সিএএস এই ভ্যালুটা আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু এফ। আর এটা যদি আমি বের করি কনসেন্ট্রেশন অফ এ কে আমরা যদি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে কত? এটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াইএস ডি ওয়াই আসবে প্লাস ই থাকবে, তাই তো? সেখানে যদি ওয়াই এর ভ্যালুটা 0 বসায় দিই তাহলে এই টোটাল এক্সপ্রেশনটা কত আসবে? ই, এক্স্যাক্টলি ই আসবে, তাই তো? ওই জিনিসগুলো যদি এখন বসায় দিই তাহলে আমার আসলে এই এক্সপ্রেশন যেটা প্রথম এক্সপ্রেশন যেটা যাচ্ছে অর্থাৎ মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট সেটা আমরা বের করতে পারি। তো আমরা এই ডিফারেন্সিয়েট করলে ই পাই, এই ভ্যালু যদি বসাই তাহলে আমার উপরে মাইনাস ডিএবির সাথে ই গুণ যাবে, সিএস কে আমরা এফ দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে এই যেগুলো যে ভ্যালুগুলো আছে এগুলো সবগুলো আসলে এক একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এটাই হচ্ছে আমার এইচএম এর এক্সপ্রেশন। আর মোলার ফ্লাক্সকে আমরা লিখতে পারি ডাবল প্রাইমে হচ্ছে এইচএম ইনটু সিএস মানে সি ইনফিনিটি। তো এইচএম এর জন্য যে এক্সপ্রেশন এটা যদি আমরা ইউজ করি অর্থাৎ ডিএবি ইনটু ই ডিভাইডেড বাই সিএস মাইনাস সি ইনফিনিটি, যদি এখানে বসাই তাহলে এটা আর এটা একটাকে ক্যান্সেল করে দিবে। তো আমার ফ্লাস্কের জন্য আমি এই ধরনের একটা ভ্যালু পাবো। এখানে খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বলা আছে কমেন্টে যে এই যে মাস ফ্লাস্কের ক্ষেত্রে যে প্যারামিটার গুলো আমার লাগতেছে এই এক্সপ্রেশনে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর ডিফিউশন কোএফিসিয়েন্ট এটাও আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালুই হবে, তাই তো? এখানে তাহলে সবগুলোই আসলে এ এটার উপর ভিত্তি করতেছে, অর্থাৎ এ স্পিসিস এটার সাথে নির্ভর করে। পার্থক্য হচ্ছে ডিএবি যখন আমরা বলতেছি ডিএবির মধ্যে আসলে যে জিনিসটা আছে সেটা ডিএবিটা ডিফিউশন কোএফিসিয়েন্ট, যেহেতু এ স্পিসিস ডিফিউজড
হচ্ছে, বাট এটা ডিফিউজ হচ্ছে কোন সলভেন্টের ভিতরে, বি এর ভিতর দিয়ে। তো বি এর ইন্টারাকশন প্যারামিটারটা আসলে এই শুধুমাত্র এই টার্মটার সাথে আসলে ডিপেন্ড করতেছে, অন্য কোনো জিনিসের সাথে এটা ডিপেন্ডেন্সিটা নাই। এটা এইচএম এর ক্ষেত্রেও দেখবা, ফ্লাস্কের ক্ষেত্রেও দেখবা। এই ডিফিউসিভিটি আছে বলে আমার বি এর যে মানে ইনফ্লুয়েন্স, এটা শুধুমাত্র এই এক্সপ্রেশনটা দিয়ে আসে, অন্য কোনো কিছুতে না। এই চ্যাপ্টার মোটামুটি এখানে শেষ। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে হিট এক্সচেঞ্জার, এটা শুরু করি আজকে। দেখা যাচ্ছে? জি স্যার। আছে যেটা বলতেছে যে হিট এক্সচেঞ্জ করবে, হিট এক্সচেঞ্জ আসলে করবে একটা ফ্লুইড থেকে আরেকটা ফ্লুইড, এবং যদি টেম্পারেচার ডিফারেন্স না থাকে তাহলে হিট এক্সচেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে দুইটা টেম্পারেচার ডিফারেন্ট হতে হবে, এবং দুটো ফ্লুইড বলা হচ্ছে একটা থেকে সেপারেট হওয়ার জন্য, মানে আমাকে মানে একটা মিক্স যাতে না হয়ে যায় এটা এনশিওর করতে হবে, এবং এটার জন্য যেটা একটা সলিড ওয়াল দিয়ে আমরা সেপারেট করে রাখি। এই ধরনের যে হিট এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন, এটা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। এই যে ডিভাইস গুলো এই কাজগুলোকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ইউজ করি, সেগুলোকে বলা হয় হিট এক্সচেঞ্জার। এবং তোমরা যদি ধরো মানে বাসা বাড়িতে যখন হিটিং এর দরকার পড়ে, শীতকাল আমাদের দেশে যদি আমরা ইউজ করি না, কারণ এটা যথেষ্ট কস্টলি, বাট শীত প্রধান দেশগুলোতে তোমার ধরো মানে রুম হিটিং একটা মাস্ট, এবং সেসব জায়গায় এই হিট এক্সচেঞ্জার ইউজ খুব বেশি হয়। আমাদের দেশে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং ইউজ করি। সেই এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে দেখবা যে এই হিট এক্সচেঞ্জার বড় অ্যাপ্লিকেশন রয়ে গেছে। পাওয়ার প্রোডাকশন যাওয়া, পাওয়ার ডিস্ট্রিবিউশনে যাওয়া, ওয়েস্ট হিট রিকভারি, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল হিটিং এ যাবো, ইন্ডাস্ট্রিয়াল হিটিং এর ক্ষেত্রে ওয়েস্ট হিট রিকভারি একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। কেমিক্যাল প্রসেসিং, সব জায়গাতেই হিট এক্সচেঞ্জারের মোটামুটি বহুল ব্যবহার আছে আর কি। হিট এক্সচেঞ্জার টাইপ গুলো যদি আমরা দেখি, মানে এটা হচ্ছে ফ্লো অ্যারেঞ্জমেন্টের উপরে কিভাবে কনস্ট্রাক্ট করতেছি হিট এক্সচেঞ্জার, এটার সাথে আমরা এটাকে কোরিলেট করি। আমরা দুইটা ফিগার দেখতে পাচ্ছ, দুটা ফিগারই হচ্ছে কনসেন্ট্রিক টিউব হিট এক্সচেঞ্জার। তার মানে ব্যাপারটা হচ্ছে যে ভিতরে একটা টিউব আছে, বাইরে একটা টিউব আছে, ইনার টিউব আউটার টিউব, দুইটার সেন্টারই সেম সেন্টার, অর্থাৎ কনসেন্ট্রিক। এবং ফ্লো যখন হবে তার মানে একটা ফ্লুইড, অর্থাৎ যেটা আমি বলতে পারো যে যদি বলি হট ফ্লুইড ক্যান বি ট্রাভেল থ্রু ইনার পাইপ আর আউটার পাইপ, যে কোনো একটা পাইপ দিয়ে তুমি হট ফ্লুইড ফ্লো করবা। আর এটাতে হট ফ্লুইড ফ্লো করতেছে, তার সাথে যে আরেকটা যে পাইপ আছে ধরলাম যে ভিতরটা, এটা দিয়ে তুমি কোল্ড ফ্লুইড ফ্লো করবা। এটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তার মানে তোমার উপরের যে আউটার যে স্পেস আছে বা আউটার ডায়ামিটারের যে অংশটা আছে, এখান দিয়ে আমার একটা হট ফ্লুইড ফ্লো করছে, আর ভিতরটা দিয়ে কোল্ড ফ্লুইড ফ্লো করছে। তার মানে তোমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, তো টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকার অর্থ হচ্ছে হট থেকে কোল্ড ফ্লুইডে তোমার কি হবে, হিট ট্রান্সফার হবে। তার মানে টেম্পারেচার তোমার আস্তে আস্তে কি হবে, হট ফ্লুইডের টেম্পারেচার কমতে থাকবে, আর যেটা কোল্ড যে ফ্লুইড আছে সেটা টেম্পারেচার কি হবে, বাড়তে থাকবে। খেয়াল করে দেখো, এই যে হিট এক্সচেঞ্জ যেটা হচ্ছে, হিট এক্সচেঞ্জটা হচ্ছে আসলে কোন জায়গা দিয়ে, এই ফিগার থেকে বলা যাবে? আছো আমার সাথে নাকি অন্য কাজে আছো? স্যার আরেকবার যদি এটা বলতেছি যে তোমার এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখে বুঝতে পারতেছো এখানে দুইটা পাইপ আছে, একটা হচ্ছে ইনার ডায়ামিটারের পাইপ, একটা আউটার ডায়ামিটার পাইপ, দুইটারই বলা হচ্ছে কনসেন্ট্রিক, তাই তো? তার মানে একটার ভিতরে একটা ঢুকাই দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে দুইটা যে আলাদা পাইপ, একটা থেকে আরেকটা পাইপ কিন্তু সেপারেটেড ওয়াল দিয়ে। তো ভিতরের যে পাইপ আছে সেটা দিয়ে এক ধরনের ফ্লুইড যাচ্ছে, ধরে নিলাম যে এটা একটা কোল্ড একটা ফ্লুইড যাচ্ছে। আর বাইরের যে পাইপ যেটা, অর্থাৎ তোমার যে এই দুইটা অ্যারো দিয়ে যেটা বোঝা যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে হট ফ্লুইড। এই হট ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ফ্লো করে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার কোল্ড ফ্লুইডটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো
তাহলে এখানে হিট এক্সচেঞ্জ যদি হতে হয়, হিট এক্সচেঞ্জ হওয়ার উপায় হচ্ছে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকতে হবে, আছে। টেম্পারেচার গ্রেডিয়েন্ট কিভাবে আছে, যে একটা ফ্লুইড আছে সেটা হট, সরি কোল্ড, বাইরে যে ফ্লুইডটা আছে সেটা ধরতেছি হট। তো তার মানে বাইরেরটাকে আমার ভিতরের অর্থাৎ আউটার পাইপ থেকে ইনার পাইপে কি হবে তখন? কন্ডাকশন হবে। কন্ডাকশন হবে। শুধু কি কন্ডাকশন এখানে আসলে হবে? ভালো করে খেয়াল করে দাও। আবার কনভেকশনও তো হবে। কনভেকশনও হবে। কনভেকশনটা হবে কোন জায়গায়? কনভেকশনটা হবে আমার যদি ধরি মানে উপরের ফ্লুইডটা যদি হট হয়, তার মানে আমার যে এই অংশটা অথবা নিচের এই অংশটুকু এদিকে হট ফ্লুইড আছে, এইটা যখন এই সারফেসের কন্ট্যাক্টে আসবে, অর্থাৎ ইনার যে পাইপ আছে, ইনার পাইপের যে সারফেস এরিয়া, আউটার সারফেস, এখানে এসে কন্ট্যাক্ট হবে, তাই তো? এই কন্ট্যাক্ট পয়েন্টে আমার কি হবে? কনভেকশন হবে, ঠিক কিনা? জি স্যার। কনভেকশনের মাধ্যমে তার মানে আমার হট ফ্লুইড থেকে এই সারফেসে আমার কি হবে? হিট আসবে। আবার এই হিটটা যদি আমার এই ভিতরে যে তোমার এই পাইপ যেটা বলতেছি ইনার ডায়ামিটারের পাইপ, ইনার পাইপের যে ওয়াল থিকনেস সেই বরাবর কন্ডাকশন হবে। এই কন্ডাকশনটা হওয়ার পরে ইনার পাইপের যদি ইনার ডায়ামিটারের কথা বলি, ইনার ডায়ামিটারের ভিতরে কি আছে? কোল্ড ফ্লুইড। কোল্ড ফ্লুইড। ওখানে গিয়েও কি হবে? ওখানে গিয়ে আরেক ধরনের কনভেকশন হবে, তাই তো? তার মানে বলতে পারে এখানে কন্ডাকশন কনভেকশন দুটাই প্লে করবে, বাট হিট এক্সচেঞ্জ হবে। এখন এখানে ফ্লো এর অ্যারেঞ্জমেন্ট দেখো, আমরা চাইলে যেটা করতে পারি যে ফ্লুইড দুটা ফ্লো করতেছে, একটা ইনসাইড ফ্লুইড আর একটা হচ্ছে আউটসাইড ফ্লুইড, দুটার ফ্লো এর ডিরেকশন মে বি সেম, তাহলে আমরা বলতে পারি এটা প্যারালাল ফ্লো। আর যদি এমন হয় যে দুটার ফ্লো ডিরেকশন ডিফারেন্ট, অর্থাৎ আমার ভিতরের ফ্লুইডটা আমার ধরলাম যে আমার এক্স ডিরেকশনে ফ্লো করছে, আর বাইরের দিকের যে ফ্লুইড আছে সেটা ধরলাম মাইনাস এক্স ডিরেকশনে ফ্লো করতেছে, তো সেক্ষেত্রে আমার এটাকে আমরা বলবো কাউন্টার ফ্লো। আর এখানে যেহেতু দুই ধরনের পাইপ আছে, এক্ষেত্রে অনেক সময় এটাকে অনেক ক্ষেত্রে ডাবল পাইপ কনস্ট্রাকশন বলে রাখা হয়। তো যেটা বলা হচ্ছিল যে প্যারালাল ফ্লো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হট এবং কোল্ড ফ্লুইড এন্টার সেম এন্ড, ওই সেম ডিরেকশন, লিভ অ্যাট সেম এন্ড। আর কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ফ্লুইড এন্টার অপোজিট এন্ড, ফ্লো ইন অপোজিট ডিরেকশন এন্ড লিভ অ্যাট অপোজিট এন্ড। এখন এর থেকে যদি একটু কমপ্লেক্সে যাই, ক্রস ফ্লো বলা হয়। আমরা একটু আগে দেখলাম প্যারালাল ফ্লো আর কাউন্টার ফ্লো। তো ক্রস ফ্লো এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জারের যদি ছবি দেখো, এখানে দেখো অনেকগুলো টিউব, এবং টিউবগুলোর ভিতর দিয়ে আমার এক ধরনের ফ্লুইড, যেটা আমি ধরলাম সে হট ফ্লুইড, হট ফ্লুইডটাকে আমরা এদিক দিয়ে ফ্লো করালাম, ঠিক আছে? এদিক থেকে আসবে, এবং এই যে পাইপ দেখো, পাইপ প্রত্যেকটা পাইপ ফিল করা, অর্থাৎ এক্সটেন্ডেড সারফেস এরিয়া দেওয়া, যাতে করে আমার হিট ট্রান্সফারটা এক্সটেন্ডেড হয়। তো এখন এই যে ডিরেকশন অফ টিউব ফ্লো যে ডিরেকশন আছে তার ঠিক মানে কি বলবো, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আরেকটা ফ্লো আছে, সেটাকে আমরা বলতেছি ক্রস ফ্লো। তো এখানে তার মানে এদিক দিয়ে হট ফ্লুইড আসতেছে, কোল্ড ফ্লুইডটা আসতেছে আমার এদিক। কোল্ড ফ্লুইড যখন আসবে, কোল্ড ফ্লুইড আসলে কোন দিক দিয়ে মুভ করবে দেখো, এই দুটা ফিনের মাঝামাঝি যে স্পেস আছে, স্পেস দিয়ে সে আসবে, কন্ট্যাক্টে আসবে, এই ফ্লুইডের কন্ট্যাক্টে আসবে এই টিউবের, আস্তে আস্তে একসময় সে এদিক দিয়ে বের হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে টেম্পারেচার অফ ক্রস ফ্লো, অর্থাৎ এই দিক দিয়ে যে এটা আসতেছে, সেই ফ্লুইডের টেম্পারেচারটা উইল বি ফাংশন অফ বোথ এক্স এন্ড ওয়াই, এটার সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে মানে পার্টিকুলারলি এই ফিগার এর জন্য আমরা বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি যে ফ্লুইড গুলো আছে টিউবের ভিতর দিয়ে যে ফ্লুইডটা আছে, সেটা যখন মুভমেন্ট হচ্ছে, ফ্লো হচ্ছে, তখন কিন্তু একটার সাথে একটা মিক্সিং এর কোনো চান্স নেই, সেটা বলা হচ্ছে আনমিক্সড। একইভাবে এই কোল্ড ফ্লুইড যেটা আসতেছে, যেটা আমার বাইরে আছে, সেটাও কিন্তু ধরো এই ফিনের ভিতর দিয়ে যখন আসবে, এটা একটার সাথে আরেকটা মিক্স হওয়ার কোনো চান্স নেই, সেটাও আনমিক্সড অবস্থায় থেকে যাবে। বাট আমরা যদি ফিন না থাকি, ফিনটা যদি অমিট করে দিই, তখন দেখবা যে এই ক্রস ফ্লো ডিরেকশনে, অর্থাৎ টিউবে যে ফ্লো আসছে সেটা কোনো সমস্যা নেই, বাট টিউবের বাইরের যে ফ্লো যেটা, সেই ফ্লো যেটা আছে সেটা কিন্তু এই যদি আমরা এটাকে বলি ওয়াই এক্সিস যদি এদিকে হয়, ওয়াই এক্সিস বরাবর সে কিন্তু মিক্স করতে পারে, সে এক্স থেকে মানে এদিকে এসে ঢুকতেছে, সে এই পোর্শনে চলে আসতে পারে, মিক্সিং পসিবল। এটাই বলতেছে ফিগার বি, যেটা সেটা বলতেছে আনফিড
হিট এক্সচেঞ্জার উইথ ওয়ান ফ্লুইড মিক্স হচ্ছে যেটা কাউন্টার ডিরেকশনে আসছে, আর এই টিউব ফ্লো যেটা আছে সেটা আনমিক্স থেকে যাচ্ছে। এরপরে উদাহরণ দেওয়া হচ্ছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। শেল অ্যান্ড হিট এক্সচেঞ্জারের যে ফিগারটা দেখো, ক্রস সেকশনাল ভিউ যেটা দেওয়া আছে, এটাতে একটা বড় শেল থাকে, অনেক বড় স্পেস থাকবে ভিতরে এবং শেলের ভিতরে মানে খেয়াল করে দেখবে যে এই প্রান্ত এবং এই প্রান্ত এই দুইটা মোটামুটি আটকানো থাকবে, যাতে করে মানে এই যে টিউব যেটা আছে শেলের ভিতরকার যে ফ্লুইড ফ্লো সেটা এইটুকু জায়গার মধ্যে এই স্পেসের মধ্যেই কনফাইন, এর বাইরে শেলের ঢুকা বা বের হয়ে যাওয়ার জন্য ফ্লুইডের কোনো রাস্তা, ফ্লুইড ইনলেটটা এই পাশে, আউটলেটটা এই পাশে, অর্থাৎ সে ভিতর দিয়ে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হতে পারবে। আর এই যে কনফাইন যে অংশ যেটা আছে এখানে ওপেনিং দেওয়া আছে, যে ওপেনিং দিয়ে আমার টিউব গুলো অ্যারেঞ্জ করা, টিউব গুলো আমার ওপেনিং এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ, এরকম ইচ্ছা তুমি রাখতে পারো, নাম্বার অফ টিউব ইউ ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন ইউর ডিজাইন। সেক্ষেত্রে যেটা হয় যে টিউবের ইনলেটের জন্য তোমার এখানে একটা পয়েন্ট আছে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে সে এই ওপেনিং গুলো দিয়ে ঢুকে এদিকে বের হয়ে যেতে পারবে, বের হয়ে আলটিমেটলি টিউব আউটলেট দিয়ে বের হতে পারবে। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এবং যেহেতু শেলের ভিতরে অনেকগুলো টিউব রাখা, দ্যাটস ওয়াই দ্য নেম শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। এখানে এখানে কয়টা তুমি মানে কয়বার পাস হচ্ছে এটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়। যেমন এখানে এই ফিগারের জন্য বলা হচ্ছে, যেটা উদাহরণ সেটা বলা হচ্ছে ওয়ান শেল পাস অ্যান্ড ওয়ান টিউব পাস। এর অর্থ হচ্ছে যে টিউবের মুভমেন্ট যখন হচ্ছে টিউবের ওপেনিং এখানে কোথায়, এখানে, তাই তো, আর এন্ড পাশে, ঠিক কিনা? জি স্যার। বুঝা যাচ্ছে তো? তাহলে তোমার ফ্লুইডটা যখন ঢুকতেছে, ফ্লুইড ঢুকে আর এই যে টোটাল মুভমেন্টের মধ্যে সে টিউবের ভিতর দিয়ে কয়বার ঢুকতেছে, একটা টিউবের ভিতর যখন ঢুকতেছে এইবার ঢুকলো, ঢুকে বের হচ্ছে, বের হওয়ার পর সে কোথায় যাচ্ছে, এদিকে টিউব আউটলেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এই টিউবের ভিতরে যে ফ্লুইডটা আছে সে কিন্তু পাইপের ভিতরে বা টিউবের ভিতরে একবারই ঢুকতেছে এবং একবারই বের হচ্ছে। সো সে টিউবের ভিতরে পাস করতেছে ওয়ান টিউব পাস। এটা যে কোনো টিউবের জন্য, তুমি এই লোয়ার টিউব বলো, বটম পোর্শন টিউব বলো বা টপ পোর্শনের টিউব বলো, যেটাই বলো না কেন, ফ্লুইড একবারই পাস করতে পারতেছে টিউবের ভিতর দিয়ে, দ্যাটস ওয়াই উই কল ইট ওয়ান টিউব পাস। আবার শেলের ভিতর যখন ঢুকতেছে, শেলের ভিতর সে একবার ঢুকতেছে, মাঝখানে অবশ্য কিছু কিছু জায়গায় ব্যাফল দেওয়া আছে, টু মানে ব্যাফলের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার এই টিউব গুলোকে মানে অ্যালাইন করে রাখা, আরেকটা হচ্ছে তোমার এই ফ্লোরটাকে এর জন্য তোমার একটা পাথওয়ে করে দেওয়া, অর্থাৎ দেখো এদিক দিয়ে এসে ঢুকবে, সে নিচে যাবে, আবার উপর উঠবে, নিচে যাবে, এইভাবে যাতে কমপ্লিটলি মিক্স আপ হয়, হিট ট্রান্সফারটা এফিশিয়েন্ট পেতে হয় সেটার জন্য। সেক্ষেত্রে এখানেও একই কথা, শেলে একবার ঢুকে সে একবারই বের হচ্ছে, দ্যাটস ওয়াই কল ওয়ান শেল পাস ওয়ান টিউব পাস। এখন আরেকটা যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমরা চাইলে এই শেলের টিউব যেটা হিট এক্সচেঞ্জার এটাকে আমরা মানে মডিফাই করতে পারি এইভাবে, খেয়াল করে দেখো যে উপরের ফিগার এ যেটা, এখানে একটা বড় শেল আছে, এই শেলের ভিতরে ইনলেট এদিক দিয়ে ঢুকতেছে, ফ্লোর ভিতর দিয়ে ফ্লো অ্যারেঞ্জমেন্ট এভাবে আসে, বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে শেলের ভিতরে সে একবার ঢুকছে একবার বের হচ্ছে, ঠিক আছে? কিন্তু টিউবের ভিতরে খেয়াল করে দেখো, টিউবের অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করা যে টিউবের ওপেনিং এখানে, এখানে গিয়ে শেষ, তার মানে এটুকু পর্যন্ত আসছে, এরপরে যে টিউব আছে এই পরের টিউবের সাথে কানেক্ট করা, কানেক্ট করে দেওয়ার ফলে যেটা হচ্ছে সে, অর্থাৎ টিউব ইনলেটে যেটা ঢুকছে সেটা সরাসরি বের হতে পারতেছে না, বের হচ্ছে কোনটা দিয়ে, উপরে আরেকটা পাইপ দিয়ে বের হয়ে এসে এদিক দিয়ে বের হচ্ছে। তার মানে এটা আমরা বলতে পারি যে এখানে টিউব পাস হচ্ছে কয়বার, দুইবার। দুইবার। এটাকে এই জন্য বলা হচ্ছে ওয়ান শেল পাস টু টিউব পাস। আবার নিচের এই ফিগার বিতে দেখো, এখানে শেল দুইটা শেল অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে ঢুকতেছে, ঢুকে দুইটা আরেকটা শেলে গিয়ে সে আউটলেট, প্রথম শেলের আউটলেট যেটা সেটা হচ্ছে সেকেন্ড শেলের
ইনলেট, এদিক দিয়ে ঢুকে সেকেন্ড শেলের আউটলেট দিয়ে বের হচ্ছে। দ্যাটস ওয়াই উই কল ইট টু শেল পাস। আবার দুইটা শেলের মধ্যে প্রত্যেকটা শেলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে টিউব অ্যারেঞ্জমেন্ট, টিউব নিচেরটা দিয়ে ঢুকতেছে, ঢুকে নিচের উপরের একটা পাইপ দিয়ে সে বের হয়ে যাচ্ছে। তার মানে নিচের শেলে যখন আছে সেখানে সে দুইটা টিউব দিয়ে পাস করতেছে, আবার এটা এসে উপরের শেলে যখন আছে সেখানেও সে এরকম দুইটা টিউবে পাস করছে। তো এটাকে বলতেছে টু শেল পাস, ফোর টিউব পাস। তো এখানে এই যে মানে আমরা এই যে মানে এরকম অ্যারেঞ্জমেন্ট করলাম, এটা সুবিধা অসুবিধাটা কোনটা? তো তোমরা যদি বলো যে হিট ট্রান্সফার যেটা হচ্ছে, হিট ট্রান্সফার এখানে হবে কিসের মাধ্যমে? কোশ্চেনটা বুঝি নাই, মানে স্যার মোট মানে এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে আমাদের হিট এক্সচেঞ্জার বা এগুলো আমরা বলতেছি কিন্তু হিট এক্সচেঞ্জার, তাই তো? জি স্যার। হিট এক্সচেঞ্জ হচ্ছে আসলে হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে, তাই তো? জি স্যার। এখন হট ফ্লুইড থেকে যদি কোল্ড ফ্লুইডে আমার হিটটা ট্রান্সফার হতে হয়, ট্রান্সফারের মুডটা কি এখানে? কনভেকশন, কনভেকশন প্লাস কন্ডাকশন। হতে হবে, ঠিক আছে। জি স্যার। কনভেকশন বা কনডাকশন যদি আমার হিট ট্রান্সফার হয়, হিট ট্রান্সফার ওর একটাও জন্য লাগবে, মানে একটা প্যারামিটার হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স আমরা ধরলাম আছে হট ফ্লুইড কোল্ড ফ্লুইড। এছাড়া আমার লাগে হচ্ছে মানে আমি যখন কোয়ান্টিফাই করি, ধরো কনভেকশনের কথাই যদি বলি, কনভেকশনের জন্য যে টোটাল হিট ট্রান্সফার, এটা আমরা কোন ইকুয়েশন দিয়ে বলি, ডিফাইন করি? কোনটা স্যার? কনভেকশনের জন্য আমার টোটাল কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে এটা যদি আমি বের করতে চাই, আমরা কোন ফর্মুলা ইউজ করব? নিউটনস কুলিং। আমরা কি ইজ ইকুয়ালস টু এইচ ইনটু এরিয়া ইনটু টেম্পারেচার ডিফারেন্স। এই যে এখানে যে ধরো প্যারামিটার গুলো বলো, টেম্পারেচার ডিফারেন্সটা আমরা ধরলাম, ধরে নিচ্ছি। হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আছে, এটা আমার জানতে হবে, এটা হয়তো আমরা সামনে দেখবো। আরেকটা প্যারামিটার হচ্ছে এরিয়া। তবে তুমি যদি ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়াইতে পারো, তো যেই জায়গাটা দিয়ে তোমার হিট এক্সচেঞ্জ হচ্ছে সেই সারফেস এরিয়াটা যদি বাড়ায় দেয়, তাহলে মানে রেট অফ হিট ট্রান্সফার এটাও কি হবে? বেড়ে যাবে, তাই তো? মানে এই যে আমরা যে ডিভাইস গুলো বলছি, আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু হিটটাকে এক্সচেঞ্জ করা, যাতে করে আমার হিটটাকে আমরা রিকভারি করতে পারি। অর্থাৎ হট ফ্লুইড যেটা বের হয়ে যায় সে একটা এনার্জি নিয়ে বের হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা ইউজ করতেছি কোল্ড ফ্লুইডকে হিট করার জন্য। আমরা যত বেশি সারফেস এরিয়া আমি বাড়াইতে পারবো, আমার এই হিট রিকভারিটা আমার কি হবে, বেশি হবে, বা হিট এক্সচেঞ্জ বেশি হবে। এখানে খেয়াল করে দেখো, আমার যদি এই অ্যারেঞ্জমেন্টটা দেখো, এখানে এই যে হিট এক্সচেঞ্জের এরিয়াটা কোন জায়গা, যে জায়গাটায় আমার পাইপগুলো অর্থাৎ কোল্ড ফ্লুইডের জন্য যে টিউব, এটার যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটাই কি হচ্ছে, কন্ডাক্টর কাট ফ্লুইডে, ঠিক কিনা? তোমাদের একদম উপরে ফিগারে আসি, এখানে আসো। আমি যদি লেন্থ বাড়াইতে থাকি তাহলে আমার ক্রস সেকশন এরিয়া কি হবে? বাড়বে। তার মানে আমার লেন্থ বাড়াইলে আমার হিট এক্সচেঞ্জের এরিয়া বাড়বে, তাই তো? এখন আমার লেন্থ বাড়ানো মানেই হচ্ছে আমার আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কস্ট বাড়া। এখানে দেখো আমার যে শেল টিউবের ক্ষেত্রে আমি কিন্তু এই হিট এক্সচেঞ্জের লেন্থ বাড়াচ্ছি না, আমি কি করতেছি, জাস্ট দুইটা টিউবকে আমি জোড়া লাগিয়ে দিলাম। তাতে করে আমার যেটা হচ্ছে যে হিট এক্সচেঞ্জ হওয়ার এরিয়া কি হয়ে যাচ্ছে আসলে? জোড়া লাগালে স্যার কমে যাচ্ছে। কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আমার খেয়াল করে দেখো, আমার টিউব শুরু হলে এখান থেকে এখানে গিয়ে যদি শেষ হয়ে যায়, যেটা আমার এখানে দেখো, এখানে এসে টিউবের ভিতর দিয়ে কোল্ড ফ্লুইড ঢুকতেছে, ধরলাম এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, আর শেলের ভিতর দিয়ে ধরলাম হট ফ্লুইড ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে। তো হিট এক্সচেঞ্জ যখন হবে, হিট এক্সচেঞ্জ হবে কোন জায়গায়? এই সারফেস গুলোতে, এখানে আমার এই টিউবের আউটার সারফেস এরিয়া, ঠিক কিনা? টিউবের আউটার সারফেস এরিয়া, তার মানে আমার এই যে টিউবের ভিতর দিয়ে আমার ফ্লুইড ঢুকতেছে, এখানে ঢুকতেছে, এখানে যাচ্ছে, এইটুকু পর্যন্ত যতটুকু যাচ্ছে তার মধ্যে কিন্তু হিট এক্সচেঞ্জ হবে, এর চেয়ে বেশি কিন্তু হবে না, তাই না? তার মানে আমার এই যে এখান দিয়ে যে কোল্ড ফ্লুইড আসতেছে, সে এখান থেকে এতটুকু লেন্থ সময় পাচ্ছে গরম হওয়া। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে মানে এরপরের ফিগারটা দেখো, যে কোল্ড ফ্লুইড এখান থেকে এতটুকু পর্যন্ত আসলো সেম লেন্থ, এতটুকু পর্যন্ত সে হিট হলো। এখন এই ফ্লুইডটাই যদি আবার এখান থেকে এটুকু পর্যন্ত যায়, এটুকু যাওয়ার সময় পর্যন্ত সে কি আরো হিট হবে? তার টেম্পারেচার কি আরো বাড়বে?
বাড়ার নাকি কথা। কমবে? বাড়ার কথা। তার মানে তুমি এই কোল্ড ফ্লুইডটাকে বেশি সময় দিচ্ছ বা বেশি সারফেস এরিয়া এক্সপোজ করতেছো যাতে করে সে আরো বেশি করে হিট কি করতে পারে হট ফ্লুইড থেকে নিয়ে নিতে পারে। তার মানে তুমি যখন এরকম ডাবল পাস দিবা, ট্রিপল পাস দিবা, 4টা পাস দিবা, তার মানে তুমি কি করতেছো? সিঙ্গেল ফ্লুইডকে তুমি বেশি সারফেস এরিয়া দিচ্ছ যাতে করে সে মোর অ্যামাউন্ট অফ হিট সে কি করতে পারে, রিসিভ করতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে তুমি চাইলে এরকম 5 নাম্বার যদি তুমি বাড়ায় দাও তাহলে কি হবে, ডেফিনেটলি তোমার হিট রিকভারি রেটটা তোমার বাড়বে। এরপরে দেখো হিট এক্সচেঞ্জারে তোমার কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার সুবিধা আছে। তুমি চাইলে যে টিউবগুলো আছে টিউবগুলো ফ্ল্যাট টিউব ইউজ করতে পারো, সাথে ফিল দিতে পারো, অথবা তুমি চাইলে সার্কুলার টিউব ইউজ করতে পারো, ফ্ল্যাট টিউব দিতে পারো। আবার এই অ্যারেঞ্জমেন্ট এটা তোমরা বিভিন্ন জায়গায় দেখো, অনেক জায়গায় যে ফ্ল্যাট টিউব তার সাথে সরি মানে সার্কুলার টিউব তার সাথে সার্কুলার ফিল, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তুমি দিতে পারো। তো এটা বলতেছে যে হ্যাভ ডেন্স অ্যারেস অফ ফিন টিউব প্লেটস, এবং এক্ষেত্রে যেটা হয় যে প্যাসেজ গুলো আছে প্যাসেজ গুলো ইউজুয়ালি চেষ্টা করা হয় ছোট রাখতে যাতে করে ডায়ামিটার অফ হিট এক্সচেঞ্জার 5 মিলিমিটার বা তার থেকে কম থাকে। সেক্ষেত্রে আমার ল্যামিনার ফ্লো আমরা পাবো। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্টও আমরা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ইউজ করি। আবার কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আরেকটা উদাহরণ এখানে দেখানো আছে, দেখো যে আমরা চাইলে এরকম করুগেটেড শীট ইউজ করতে পারি প্লেটের মধ্যে, মানে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যে ভিতরে মানে আমরা যদি জিনিসটাকে মানে একটা প্লেটকে বাঁকায় এভাবে দিই তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এই সার্ফেসটা আমরা ব্লক করে দিচ্ছি, বাট এদিক দিয়ে আমার কি হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লো আমরা অ্যারেঞ্জ করতে পারি। এরকম যদি লেয়ার বাই লেয়ার আমরা অ্যারেঞ্জ করি তার মানে দেখো নিচের যে এই লেয়ার আছে এখানে আমি চাইলে এই দিকের যে ফ্লো আছে অর্থাৎ এই দিকের হট ফ্লুইড যদি থাকে এটা এখান দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে, বাট এর পরের লেয়ারে যদি আসো সে কিন্তু আর মুভ করতে পারে, সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, সে তার পরের লেয়ারে আবার যাবে। অর্থাৎ এই 3টা লেয়ারে এই সাইডের ফ্লুইড আর এই পাশের যে ফ্লুইডটা আছে সেটা করতে পারবে কোন দিক দিয়ে, অল্টারনেট লেয়ার। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট এটাকে বলা হচ্ছে প্লেট ফিল সিঙ্গেল পাস, যেটা আর কি মানে একটা পাস দিয়ে সে বের হয়ে ওদিক দিয়ে চলে যাবে। আর এই করুগেশনের ফিনটা যদি আমি এমন ভাবে করি যে এই লেয়ারটা এর উপরের লেয়ারের সাথে ওই পাশ দিক দিয়ে মানে কানেক্ট, অর্থাৎ এদিক দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে বের যখন হচ্ছে বের হয়ে সে আবার কি করবে, সে এই অল্টারনেট যে লেয়ার আছে লেয়ারের পরে সেখানে ঢুকবে, ঢুকে আবার উল্টা দিকে ফ্লো করবে, উল্টা দিকে ফ্লো করে এখান থেকে বেরিয়ে আসার সময় যখন বের হচ্ছে সে আবার এখানে ঢুকার ব্যবস্থা করে দিবে। এই অ্যারেঞ্জমেন্ট যদি করতে পারি তার মানে যেটা হচ্ছে যে এদিক দিয়ে ঢুকতেছে এই মাথায় বের হবে, এই মাথায় ঢুকে এদিকে আসে বের হবে, এইভাবে যাবে, আবার এই পাশেরটা এইভাবে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট যদি করি সেটাকে বলা হচ্ছে প্লেট ফিন মাল্টিপাস। এই ধরনের অ্যারেঞ্জমেন্টে অনেক সময় হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়। এটাও তোমার ধরো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার যেটা এটার এক্সাম্পল আর কি। এখন তোমরা যদি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের কথা বলো, বলা হচ্ছে an essential and often most uncertain part of any heat exchanger analysis, যেটা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করা। কারণ এখানে আসলে তোমার কন্ডাকশনও থাকবে কনভেকশনও থাকবে, যেটা বললাম। এই কোএফিসিয়েন্ট ডিফাইন করতে গেলে আমার থার্মাল রেজিস্ট্যান্সটা লাগবে। তো টোটাল থার্মাল রেজিস্ট্যান্স আমরা জানি ইট ইজ সামেশন অফ RT, দ্যাট মিনস ইট ইজ ইকুয়ালস টু ডেল্টা T বাই Q। এবং যেহেতু ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এই টার্মটা আমরা ইউজ করি, এই জন্য আমরা এটাকে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা চাইলে অনেক সময় 1 বাই U ইন্টু এরিয়া এভাবেও বলে থাকি। এখন ফর এ ওয়াল সেপারেটিং টু ফ্লুইড স্ট্রিমস the overall heat transfer coefficient U যদি আমরা বের করি 1 বাই U এ আমরা চাইলে কোল্ড ফ্লুইডের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা ইউজ করতে পারি, হট ফ্লুইডের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা ইউজ করতে পারি। এটা হয়ে যাবে 1 upon HA ফর কোল্ড ফ্লুইড প্লাস 1 upon HA ইন্টু হট ফ্লুইড, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়াল। অর্থাৎ আমরা যদি যেটা উপরের একদম শুরুর যে 3টা পাইপ দেখতেছিলাম কনসেন্ট্রিক, ধরলাম আউটার ফ্লুইড যেটা সেটাতে ধরলাম যে কোল্ড ফ্লুইড আছে আর ইনারটাতে হট ফ্লুইড আছে, যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হয় মাঝখানে আমার একটা ওয়াল থাকবে, সেই ওয়ালের মধ্যে কন্ডাকশন হবে, সেটার জন্য আমি একটা স্ট্রেস পাবো। আউটার সারফেসে আমি হট ফ্লুইডের জন্য একটা কনভেকশন কোএফিসিয়েন্ট পাবো, কনভেকশন রেজিস্ট্যান্স পাবো। আর ইনার যে পোর্শন আছে ইনার টিউব যেটা আছে ইনার টিউবে ওখানে একটা কনভেকশন কোএফিসিয়েন্ট বা কনভেকশন রেজিস্ট্যান্স পাবো। CRH হচ্ছে হট আর কোল্ড ফ্লুইড, এটাকে বলা হচ্ছে
তো এইটা হচ্ছে আমার মোটামুটি এক্সপ্রেশন। তো ক্যালকুলেশন যখন আমরা করবো ওভারঅল মানে কোএফিসিয়েন্ট, তখন যেটা হয় যে ইউসি আর ইউএইচ এই দুটো আসলে আমার তখন সেম থাকবে না, কারণ এই সারফেস এরিয়া ইনার টিউব আর আউটার টিউব চেঞ্জ হয়ে যায়, সো এই দুটোও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা যে আর ডাব্লিউ এটাকে আমরা চাইলে এল বাই কে দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আর যেটা তোমার যদি শুধু ওয়াল হয়, আর যদি তোমার টিউব হয় টিউবের ক্ষেত্রে আমরা লন আর টু বাই ওয়ান ইন্টু বাই কে এল এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ইউজ করতে পারি। আর হিট এক্সচেঞ্জ অপারেশনের সময় খেয়াল রাখতে হবে যে যেহেতু দুই ধরনের ফ্লুইড ইউজ করা হয় হাই টেম্পারেচারে, এবং তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করবে অনেক সময় আমরা মেটালিক ম্যাটেরিয়াল ইউজ করি, মেটালিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হয় ডিউ টু জলীয় বাষ্প বলো বা তোমার ধর অন্যান্য গ্যাসের জন্য ইম্পিউরিটির জন্য রাস্ট ফর্ম করে অথবা অক্সিডেশন হয়। ওয়াল ম্যাটেরিয়ালের তোমার যেটা হয় যে হয়ে যায় বা এখানে অনেক সময় তোমার লেয়ার জমা পড়ে। তো এই যে ডিপোজিশন অফ ফিল্ম আর স্কেল এগুলোর জন্য যেটা বলা হয় যে এই যে কন্ডাক্টিভিটি বলো বা রেজিস্ট্যান্স এটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটার ফলে যেটা হয় যে এফেক্ট যেটা হয় মানে তোমার রেজিস্ট্যান্স যে বাড়ে কমে এটাকে আমরা ফাউলিং দিয়ে আমরা ফাউলিং বলি, সো ফাউলিং ফ্যাক্টর আরএফ এটা দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। সেক্ষেত্রে যেটা হয় যে আমার এই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা আছে আইআরও হচ্ছে কি, আইটা হচ্ছে ইনার ডায়ামিটার বা আউটার ডায়ামিটার দুইটার জন্য আমরা এটা বের করতে পারি। সেক্ষেত্রে আমার একটা হচ্ছে ইনার যে টিউব আছে ইনার টিউবের ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা কনভেকশন রেজিস্ট্যান্স, আউটার টিউবের জন্য হিট ট্রান্সফারের জন্য যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ওয়াল ম্যাটেরিয়ালের জন্য, অর্থাৎ এখানে যদি আমরা টিউব ধরি টিউবের জন্য যে কন্ডাক্টিভিটি বা রেজিস্ট্যান্স সেটা। আর দুইটা প্রান্ত অর্থাৎ ইনার সাইডের জন্য একটা আউটার সাইডের জন্য ফাউলিং এর জন্য আরেকটা আমরা রেজিস্ট্যান্স পাবো। এই পাঁচটা টার্মকে যদি আমরা যোগ করি তখন আমরা টোটাল ওভারঅল ট্রান্সফার কোএফিসিয়েন্টটা পাবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবো। ওদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও সবাই। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে স্যার, ওখানে থিওরি গুলা যদি মোটামুটি কভার করা থাকে, দেন আপনার টার্ম ফাইনালের জন্য আমরা কিভাবে টার্ম ব্রেকের মধ্যে প্রিপারেশন নিতে পারি? ম্যাথ একটু, আরেকবার বলবা, বুঝি নাই। স্যার ম্যাথ একটু কম করা হয়েছে ওভারঅল সিলেবাসে, বাট থিওরি গুলা মোটামুটি কভার আছে। তো টার্ম ফাইনালের জন্য কোনটা বেটার, কি করলে বেটার হবে? তোমাদের তো প্রবলেম তো থাকবে, মানে যতটা থিওরি থাকবে তার থেকে বেশি তো থাকবে প্রবলেম। তোমাদের পরীক্ষার সময় তো আমি ক্লাস টেস্টে প্রবলেম এনেছি, তাই তো? তোমাদেরকে তো বলাই আছে যে তোমরা প্রবলেম তোমাদেরকে বাসায় সলভ করতে হবে, এবং যদি না পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাই না? তো বইয়ে স্যার অনেক বেশি প্রবলেম স্যার। হ্যাঁ, বই অবশ্যই অনেক বেশি প্রবলেম, কিন্তু বইয়ের প্রবলেম মোটামুটি সব সিমিলার প্রবলেম। তুমি যদি ধরো মানে খেয়াল করে দেখবা যে যে সমস্ত প্রবলেম আনইউজুয়াল মোটামুটি আমি চেষ্টা করছি সেগুলো মানে তোমাদেরকে করায় দিতে আর কি। ঠিক আছে, মানে তোমরা যদি ধরো মানে এক্সাম্পলের অঙ্কগুলো যদি করো অধিকাংশ ক্ষেত্রেই তোমার মানে তোমার যেটা এক্সারসাইজের প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করতে পারবা। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি যে টপিক গুলো পড়াইছি মানে খেয়াল করে দেখবে, যেমন ধরো তোমার সে তোমার কনভেকশন পড়াইলাম, কনভেকশনে আমি কিন্তু ধরো 6.3 পর্যন্ত পড়াইছি। তোমার তো কিন্তু ওই প্রবলেম গুলোই আমি দিব, এর বাইরের প্রবলেম কিন্তু তোমাদের থাকবে না। বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পেরেছি। বা যে টপিক গুলো কভার করছে ওই টপিকের সাথে রিলেটেড যে প্রবলেম গুলো ওগুলোই আমি দেওয়ার চেষ্টা করি ইউজারি পরীক্ষার সময়। একদম তোমার হুবহু বইয়ের পড়লে হয়তো পাবা না, হয়তো কিছুটা ঘোরানো বেচানো হবে, বাট ওগুলো পড়লে তোমাদের পারার কথা। যেটা করতে হবে তোমাকে মানে সলভ করতে হবে, তোমার প্র্যাকটিস করা লাগবে। ওকে স্যার। অ্যাটেন্ডেন্স কারো বাকি থাকলে দিয়ে দাও।
তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আর 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে সবাই দিয়ে দিন, এরপরে বন্ধ করে দিন। ঠিক আছে, মোটামুটি মনে হয় দেওয়া হয়েছে। ভালো থেকে সবাই।